23শে এপ্রিল আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভার ভোট। এই যে পশ্চিমবঙ্গে 294টি আসন, কিভাবে ভোট হয় এবং কিভাবে সরকার গঠন হয়, কোন কোন দিকগুলো নজর রাখা হয়, এবং এই 294 যে ভোট হচ্ছে, যখন ভোট হয় সেই ভোট চুরি হওয়ার সম্ভাবনাটা কত? আচ্ছা, যেই প্যাডে আমাদের ভোটটা হয়, ইভিএম মেশিন, ওটাতে আমাদের হ্যাক হওয়ার সম্ভাবনা কত? এই সব তথ্য নিয়ে আজকে আলোচনা করবো এই ভিডিওতে। সবার প্রথমেই আমাদের জানতে হবে আমাদের পশ্চিমবঙ্গের যে বিধানসভা সেটা কেমন করে তৈরি হয়। তো সরকার চালানোর জন্য একটা সভা বা একটা সংগঠন দরকার। সেটা কিছু লোকপতি, মানে আমাদের সরকার চেষ্টা করা হয় যে গোটা পশ্চিমবঙ্গ থেকে গোটা পশ্চিমবঙ্গের লোকের জন্য গোটা পশ্চিমবঙ্গের লোক মিলে একটা সরকার করে। কিন্তু আমাদের গোটা পশ্চিমবঙ্গের লোক মিলে যদি ডিসিশন নেয়, সেটা তো আর অত লোকের মধ্যে ভোটিং করানো, অত টাকা খরচা করা সম্ভব নয়। তো তাই আমাদের পশ্চিমবঙ্গে ওই 2.5 লাখ থেকে 3 লাখ প্রতি একটা করে লোক নির্বাচন করা হয়। মানে ওই 2.5 লাখ থেকে 3 লাখ যে লোক আছে, তাদের সিদ্ধান্তটা ওই একটা লোক নেবে, মানে তাকে একদম প্রধান করা হয়। এইবার যে কোনো একটা অঞ্চলের 2.5 লাখ থেকে 3 লাখ লোকের জন্য একটা লোক নির্বাচন হয়, যাকে আমরা এমএলএ বলি। এবার ওই 2.5 লাখ থেকে 3 লাখ লোকের যে দুঃখ, কষ্ট বা যে সমস্যা, সেটা আমাদের বিধানসভায় তুলে ধরবেন ওই নির্দিষ্ট এমএলএ। মানে ওই 2.5 লাখ বা 3 লাখ লোকের প্রতি যে এমএলএ জিতেছেন, তার দায়িত্ব এটা। তো এমন করে আমাদের পশ্চিমবঙ্গে যত জনতা আছে, তার 2.5 লাখ থেকে 3 লাখ প্রতি একটা করে আসন করা হয়, এবং যতগুলো আসন হচ্ছে সেই হিসেবে আমাদের তারা হচ্ছে এমএলএ। যখন আমাদের 294টা আসন আছে, যেমন এক একটা জেলায়, কোনো জেলায় 10, কোনো জেলায় 20, 30 এমন করে আসন হয়। সেটা ভিত্তি হয় যে ওই জেলায় কত লোক আছে। যেমন আমাদের পশ্চিম বর্ধমান জেলায় 9টি আসন আছে, যেমন উত্তর 24 পরগনায় 33টি আসন, কারণ ওইখানে অনেক লোক সংখ্যা বেশি, তাই কিছু লোক প্রতি একটা করে ভাগ করা হয়েছে, তাই সেখানে 33টা করে আসন হয়েছে। এবার এই আসনগুলো মোট আমাদের পশ্চিমবঙ্গে 294টি আসন হলো। এইবার ওই 294টি আসনে ভোট হবে। এবার যখন এই 294টি আসনে ভোট হবে, সবাই কি করবে, ওই যে 2 লক্ষ বা 2.5 লক্ষতে একটা লোক নির্বাচন হয়েছিল, সেইখানে ওই 2 লক্ষ বা 2.5 লক্ষের যে দায়িত্ব, মানে আমি যে এদের দেখাশোনা করবো, এদের দায়িত্বটা নেওয়ার জন্য কিছু প্রার্থী হয়, যাদের আমরা বলি যে এইখানে ভোটে কে দাঁড়িয়েছে বা ওইখানে ভোটে কে দাঁড়িয়েছে। ঠিক আছে, ওইখানে ধরুন ভোটে 2 জন বা 3 জন দাঁড়ালো। এবার ওইখানে ভোটে ওই 2.5 লাখ বা 2 লাখ লোক যাকে মানে সব থেকে বেশি ভোট দেবে, তিনি ওইখানের এমএলএ বা বিধায়ক বা মানে আমাদের বিধানসভার সদস্য হিসেবে সে চলে যাবে। এবার যদি সে তৃণমূল পার্টির কর্মী হয়, তৃণমূল জিতলো। যদি সে বিজেপি পার্টির প্রার্থী হয়, তো বিজেপি জিতলো, বা কংগ্রেসের প্রার্থী হলে সে কংগ্রেস জিতলো। ঠিক আছে, ওইখানে একটা সিট জিতবে। ঠিক আছে, এইবার যখন এমন করে সবাই একটা একটা করে কোনো পার্টি জিতছে, যখন লাস্টে ওভারঅল হিসেব করা হয় যে টোটাল 294টা সিটের মধ্যে এই পার্টি, ওই পার্টি বা ওই পার্টি কত কত সিট পেল, আমাদের শর্ত হচ্ছে সরকার গঠন করা। যেই সরকার গঠন করবে, সেই সরকারকে অত্যন্ত 50% সিট পেতে হবে, তবেই একটা সরকার গঠন করা সম্ভব। যেমন ধরুন, যদি আমি বলি ABC 3টে পার্টি, একজন 100টা ভোট পেয়েছে, 100টা সিট পেয়েছে, আর একটা পার্টি 100টা সিট পেয়েছে, আর একটা পার্টি 94টা সিট পেয়েছে। তো এইখানে দেখুন, কেউ কিন্তু 50-50 ভোট পায়নি। তো এক্ষেত্রে ওই যে 94টা যে পার্টি, মানে যে কোনো দুটো পার্টিকে একসাথে হতে হবে, তারপরে তাদের ভোট। যদি এমন হয় যে 50% ভোট কোনো দলই পায়নি, তো ওই 3টে দলের মধ্যে কোনো দলই, মানে ABC কোনো দলই আমাদের সরকার গঠন করতে পারবে না। ওইখানে যে কোনো দুটো দলকে একসাথে হতে হবে, তবেই তারা সরকার গঠন করতে পারবে। এবং সেটা তারা দলের নাম কি রাখবে, অন্য একটা দল তৈরি করবে, নাকি তারা সেই দলে, সেটা নিজস্ব তাদের দুজনের একটা মিটিং, তাদের কথা বলবে, তারা ঠিক করবে ওইটা যে কি করা যায়। আর আমাদের যে রাজ্যপাল আছে, তিনি শুধু এটা দেখবেন যে 50% ভোট পেয়েছেন কিনা। যদি 50% ভোট পান, তিনি আর বলবেন যে কাকে মুখ্যমন্ত্রী করতে চান, তাদের দলের যে একজন থাকবে তারা নির্বাচন করতেন থাকে, এবং তাকে নিয়ে আমাদের রাজ্যপাল শপথ বাক্য পাঠ করাবে। তো এমন করে সরকার গঠন হয়। যে সরকার গঠন হবে, সেই সরকার সামনের 5 বছর পর্যন্ত আমাদের শাসন করবে বলতে আমাদের দেখাশোনা করবে। এবার এই যে যখন ভোট হয়, এই ভোটে কিন্তু অতিরিক্ত সিকিউরিটি থাকে। যখন আমরা ভোট দিই, সকালবেলা যখন সবাই ভোট দিতে যায়, ভোট দেওয়ার আগে একবার মক ভোট করানো হয়, মানে সব ঠিকঠাক কাজ করছে কিনা নিজেরা একবার দেখে।
যখন দেখে হ্যাঁ সবকিছু ঠিকঠাক কাজ করছে, ভোট ফোট দিচ্ছে, সব ঠিকঠাক করছে, তারপর থেকে আসল ভোট শুরু হয়। যদি একবার আসল ভোট যখন শুরু হয়, যখন মেশিন একবার টেপা হয় যে হ্যাঁ ভোট শুরু হলো, তারপরে কিন্তু ওই মেশিন আর অফ হবে না। শুধুমাত্র নেক্সট হবে, মানে একটা ভোট যখন হয়ে যায় তখন সামনে একজন বসে থাকে যে এটা হয়ে গেছে, সেভ করে, হয়ে গেল। যতক্ষণ না ভোট শেষ হচ্ছে, মানে 6টা পর্যন্ত ভোট চলবে, এবং যত ভোট চলছে ইভিএম মেশিনে উঠে উঠে যাবে, এবং ওইখানে যে যে প্রার্থী দাঁড়িয়েছে তারা উপস্থিত থাকে, বা তাদের কেউ না একটা লোক, মানে তারা পাঠায় কোনো একটা লোক উপস্থিত থাকে। তারপর যখন ওই ইভিএম মেশিনটা এক জায়গায় নিয়ে যাওয়া হয়, মানে ওই যে স্কুলে ভোট হয় ওই স্কুল তো ইভিএম মেশিন থাকবে না, যখন স্কুলে ওইখান থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, মানে একটা সিকিউরিটি জায়গায়। আর যে সিকিউরিটি নিয়ে যাওয়ার আগে যে প্রার্থী থাকে তাদের সামনে সিল করা হয়, সিল করে মানে একটা পিন নাম্বার দেওয়া হয়, সেই পিন নাম্বারটা আবার তাদেরকে দিয়ে দেওয়া হয়। এবার এরপরে যখন এটা নিয়ে যাওয়া হয় একটা সেফ জায়গায়, ওই সেফ জায়গাতে তোমার একটা ভালো লকার ঘরে থাকে, এবং লকার ঘরে যদি ওই প্রার্থীরা ইচ্ছে করে যে আমাদের তোমাদের ভরসা নেই, আমরাও ওখানে পাহারা দল থাকবো, তারাও থাকতে পারে। এবং এখানে অনেকটা বাউন্ডারি থাকে, যে প্রথমে কেন্দ্র বাহিনী, তারপরে পুলিশ, তারপরে ক্যামেরা অনেক থাকে। তো আশা করি ভোট চুরি হওয়ার সম্ভব নয়। আর যদিও চুরি হয়, এর অনেক প্রক্রিয়া আছে, যেগুলোতে যদি কোনো প্রার্থী মনে করে যে আমার ভোট চুরি হয়েছে বা আমার এখানে কোনো গাফিলতি হয়েছে, তো সে সেটা কি করতে পারে আর কি, যে একটা পেপার বেরোয়, ওই পেপারটা দিয়ে তখন চেক করে ঠিক করা যেতে পারে।